Namaskar, Adab, Sat Sri Akal, Assalamu alaikum, whatever you feel connected with. Welcome to my channel, Science Group Coaching. সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। তোমাদের সঙ্গে যে ভিডিওটা আলোচনা করব সেটা হলো পিঁয়াজে ভাইগস্কি কোলবার্গ নির্মিতিবাদ চ্যাপ্টার। এর আগে দুটো প্র্যাকটিস সেট আলোচনা হয়েছে, তোমরা যারা দেখোনি তারা দেখে নেবে এবং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে হবে প্র্যাকটিস সেট 3। তোমরা যারা সামনে WBSSC আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওগুলো প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা সিডিপি যেটা পড়ছো তার সঙ্গে যদি এই প্র্যাকটিস সেটটা তোমরা প্র্যাকটিস করে নাও তাহলে পুরো চ্যাপ্টারের ওপরে তোমাদের বেসটা শক্ত হয়ে যাবে এবং তোমরা পুরোটাই আরও ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। কি বলছে প্রথম কোশ্চেন, পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে অনুকরণ করতে শেখে শিশুরা? পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের যে স্তর তার মধ্যে কোন স্তরে শিশুরা অনুকরণ করতে শেখে? সংজ্ঞামূলক চিন্তনের স্তর, নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর, প্রাক ধারণামূলক স্তর না মূর্ত সক্রিয়তার স্তর? কোনটা হবে বলো? সংজ্ঞামূলক চিন্তনের স্তর, নিয়মতান্ত্রিক চিন্তনের স্তর? নিয়মতান্ত্রিক তো হবে না, তার কারণ হচ্ছে শিশু অবস্থায় নিয়মতান্ত্রিক চিন্তাভাবনা করার তাদের সামর্থ্য থাকে না। কারণ কি, নিয়মতান্ত্রিক মানে বৈজ্ঞানিক চিন্তাভাবনা, তো শিশু অবস্থায় বৈজ্ঞানিক চিন্তাভাবনা কি করে হবে? তাহলে এটা হবে না। সংজ্ঞামূলক চিন্তনের স্তর, সংজ্ঞামূলক সেটা পড়াশোনার মাধ্যমে হয়, অর্থাৎ যেটা পড়বে সেটা সম্বন্ধেই ভাববে। ঠিক আছে, এটা হচ্ছে বই থেকে হয়, এটা হবে না এখানে। মূর্ত সক্রিয়তার স্তর মানে সক্রিয়তার স্তর অতিক্রম করে গেছে সেই অবস্থাতে নয়, তাহলে কোন স্তরে হবে? প্রাক ধারণামূলক স্তর। প্রাক ধারণামূলক স্তর, এই স্তরে হবে তোমার অনুকরণ করতে শেখে শিশুরা। ঠিক আছে, সঠিক উত্তরটি হবে সি। পরের কোশ্চেন, পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে শিশুরা বিমূর্ত চিন্তন করতে শেখে? বিমূর্ত চিন্তন করতে শেখে কোথায়, কোন স্তরে? বিমূর্ত চিন্তন মানে যেগুলো প্রাকৃতিক, যেমন রাতের আকাশে যদি তারা দেখে কোনো শিশু, সে ভাববে যে তারাগুলো জ্বলজ্বল করছে, মানে বাল্বের মধ্যে জ্বলজ্বল করছে কেন, এবং তারাগুলো কত তারা, সে তারা গুনতে থাকবে, ভাববে যে এই তারাগুলোকে আমি গুনতে পারছি। এইভাবে সে একটা কল্পনার জগতে ভেসে উঠবে, অর্থাৎ সায়েন্টিফিক যে জিনিসগুলো সেই জিনিসগুলো সম্বন্ধে সে ভাবতে শিখবে। সেটা কোন স্তরে হবে? মূর্ত সক্রিয়তা মানে ভাবনা চিন্তার স্তরের একবারে শেষ বয়সে, সেটাও না। সংজ্ঞামূলক মানে বই পড়ে এটা তার মনে চিন্তন জাগছে জ্ঞানের মাধ্যমে, সেটাও নয়। প্রাক ধারণামূলক একেবারে শুরুতে প্রাক ধারণামূলক না, তাহলে এটা হবে নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর, মানে যুক্তিসম্পন্ন চিন্তাভাবনা বিষয় নিয়ে চিন্তাভাবনা হয় নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তরে, অর্থাৎ সায়েন্টিফিক বৈজ্ঞানিকভাবে যে সমস্ত চিন্তাভাবনা বৈজ্ঞানিক আকার রূপ নেয় সেগুলো হচ্ছে নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তরে শিশুরা বিমূর্ত চিন্তন করতে শেখে। ঠিক আছে, যেগুলো বৈজ্ঞানিক যুক্তিসম্পন্ন সেই সমস্ত ধারণা যে স্তরে শিশুদের মধ্যে জাগে সেই স্তরটার নাম হলো নিয়মতান্ত্রিক স্তর। তাহলে সঠিক উত্তরটি হলো বি। তারপরে কোশ্চেন দেখো, কোলবার্গ নীতিবোধ বলতে বুঝিয়েছেন। কোলবার্গ নীতিবোধ বলতে কি বুঝিয়েছেন? মিথ্যে কথা না বলা, নিজের গতিতে অবিচল থাকা, চুরি না করা, ন্যায় বিচার বা ন্যায় পরায়ণতা? কোনটা? নীতিবোধ বলতে কি বুঝেছে? চুরি না করা না, এটা নয়। মিথ্যে কথা না বলা না, এটা নীতিবোধের মধ্যে পড়ে না। নিজের নীতিতে অবিচল থাকা, সেটাও নয়। নীতিবোধ বলতে বুঝিয়েছেন ন্যায় বিচার বা ন্যায় পরায়ণতা। ন্যায় বিচার বা ন্যায় পরায়ণতা। ওকে, সঠিক উত্তরটি হলো ডি।
তারপরে কোহলবার্গ ব্যক্তি জীবনের মূল উপাদানগুলোকে কটি ভাগে ভাগ করেছেন? একটি, দুটি, তিনটি না চারটি? কোনটা হবে? কোহলবার্গ ব্যক্তি জীবনের যে মূল উপাদান সেগুলোকে কটি ভাগে ভাগ করেছেন? সেটা হচ্ছে তিনটি ভাগে ভাগ করেছেন। কটা? তিনটি। সঠিক উত্তরটি হলো বি, তিনটি ভাগে ভাগ করেছেন। সঠিক উত্তরটি হলো বি। কোহলবার্গের মতে লেভেল 2 কনভেনশনাল মোরালিটি কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? কনভেনশনাল মোরালিটি কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? কোহলবার্গের মতে কনভেনশনাল মোরালিটি কিসের দ্বারা হয়? পিতামাতা, আদর্শ ব্যক্তি, সামাজিক রীতিনীতি না জ্ঞানী ব্যক্তি? কোনটা হয়? কোহলবার্গের মতে কনভেনশনাল মোরালিটি পিতামাতার দ্বারা তো এটা তো হবে না, আদর্শ ব্যক্তিও নয়, জ্ঞানী ব্যক্তি এটাও নয়। সঠিক উত্তরটি হলো তোমাদের সি, সামাজিক রীতিনীতি। কনভেনশনাল মোরালিটি সামাজিক রীতিনীতি। কনভেনশনাল মোরালিটি কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? সামাজিক রীতিনীতি। মোরালিটি মানে তোমাদের সামাজিক ভাবধারার মধ্যে নিজেকে আদর্শ হিসাবে গড়ে তোলা, সেটা হচ্ছে সামাজিক রীতিনীতির মধ্যে নিজের আদর্শতাকে বজায় রাখা, কনভেনশনাল মোরালিটি। ঠিক আছে? কনভেনশনাল মোরালিটি মানে সামাজিক যে বিভিন্ন রীতিনীতি সেটার মধ্যে থেকে নিজের সততাকে, আদর্শকে ধরে রাখা। সঠিক উত্তরটি হলো সি। তারপরে দেখো, কোহলবার্গের মতে নৈতিক মূল্যবোধের বিকাশে শিক্ষকের কী করণীয়? কোহলবার্গের মতে নৈতিক মূল্যবোধের বিকাশে শিক্ষকের কী করণীয়? শিক্ষক তার নিজের মতামত শিক্ষার্থীদের ওপরে চাপিয়ে দিবেন, না বিভিন্ন ধর্মীয় বই পড়ার নির্দেশ দিবেন, না শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক আলোচনার সুযোগ দিবেন, আর ডি হলো সবসময় উপদেশ দিবেন? এর মধ্যে কোনটা নৈতিক মূল্যবোধের বিকাশে শিক্ষকের করণীয় কাজ? কোনটা কোহলবার্গের মতে? কোহলবার্গের মতে নৈতিক মূল্যবোধের বিকাশে শিক্ষকের করণীয় কি? সবসময় উপদেশ দেওয়া এটা তো হবে না। বিভিন্ন বই পড়ার নির্দেশ দিবেন, না এটাও নয়। শিক্ষক তার নিজের মতামত শিক্ষার্থীদের উপরে চাপিয়ে দেবেন, না চাপিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই। সঠিক উত্তরটি হলো সি, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক আলোচনার সুযোগ দিবেন। ঠিক আছে? শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক আলোচনার সুযোগ দিবেন, এটা হলো কোহলবার্গের মতে নৈতিক মূল্যবোধের বিকাশে শিক্ষকের করণীয় কাজ। ঠিক আছে? তারপরে নিচের কোন বিষয়টি ভাইগটস্কির তত্ত্বের মূল কথা? কোনটি? জ্ঞানমূলক বিষয়, বোধমূলক বিষয়, সামাজিক মিথস্ক্রিয়া না সাংস্কৃতিক বিষয়? কোনটা কোনটা হবে? ভাইগটস্কির তত্ত্বের যে মূল কথা সেটা কোনটা হবে? জ্ঞানমূলক বিষয়, বোধমূলক, সামাজিক বিষয়, সাংস্কৃতিক বিষয় না সামাজিক মিথস্ক্রিয়া? জ্ঞানমূলক তো হবেই না, সাংস্কৃতিকও নয়, বোধমূলক নয়, এটা হবে সামাজিক মিথস্ক্রিয়া। ভাইগটস্কির তত্ত্বের মূল কথা হলো সামাজিক মিথস্ক্রিয়া। সঠিক উত্তরটি হলো সি। চলো পরের পেজে যাওয়া যাক। কি বলছে? মনোবিদ ভাইগটস্কির মতে জেডিপি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি? মনোবিদ ভাইগটস্কির মতে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এটা কি? এ, যেখানে শিশুরা নিজেরাই স্বাচ্ছন্দ্যভাবে যে কোনো সমস্যার সমাধান করতে পারে। বি, যেখানে শিশুরা অন্যের সমস্যা সমাধান করতে পারে। যেখানে শিশুরা একদমই সমস্যার সমাধান করতে পারে না। ডি, যেখানে শিশুরা দক্ষ কারো সাহায্য নিয়ে সমস্যার সমাধান করতে পারে। কোনটা হবে? যেখানে শিশুরা অন্যের সমস্যা শিশুরা কী করে করবে? এটা হবে না, একদমই সমস্যার সমাধান করতে পারে না।
স্বাচ্ছন্দ্যভাবে যে কোনো সমস্যার সমাধান না, শিশুরা সব যে কোনো পারে না। যেখানে শিশুরা একদমই সমস্যার সমাধান করতে পারে না, কিছুটা হলেও, কিছুটা পারে কিছুটা পারে না, একদমই এটাও ঠিক নয়। তাহলে সঠিক উত্তর হলো ডি, যেখানে শিশুরা দক্ষ কারো সাহায্য নিয়ে সমস্যার সমাধান করতে পারে, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, শিশুরা দক্ষ কারো সাহায্য নিয়ে সমস্যার সমাধান করতে পারে। আসলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে কি? মানে এটা ধরো শিশুর কার্যক্ষমতার রেঞ্জ, জেডপিডি, এর বাইরে শিশু কাজ করতে পারবে না, এর মধ্যেই ওর ক্ষমতা এই সার্কেলের মধ্যে সীমাবদ্ধ। বাইরে থেকে যে কাজগুলো করবে কারো কি দরকার? হেল্পিং হ্যান্ড দরকার, সাহায্যের দরকার। ঠিক আছে, কিছু করলে তাকে সাহায্য করতে হবে। ওকে, এটা হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, পরের কোশ্চেন, কোন মনোবিদের মতে ভাষা হলো মিথস্ক্রিয়ার প্রাথমিক অবস্থা? কোন মনোবিদের মতে? ভাইগস্কি, স্কিনার, পিয়াজে, জন লক? কার মতে ভাষা হলো মিথস্ক্রিয়ার প্রাথমিক অবস্থা? কার মতে ভাষা হলো মিথস্ক্রিয়ার প্রাথমিক অবস্থা? এটা বলেছিলেন ভাইগস্কি বা ভাইগডস্কি, যাই বলো, ভাইগস্কি। সঠিক উত্তরটি হলো এ। তারপরে কি বলছে? ভাইগস্কির মতে অর্থপূর্ণ শিখনের জন্য কি করা উচিত? অর্থপূর্ণ শিখনের জন্য কি করা উচিত? শাস্তি দেওয়া উচিত, শিক্ষার্থীদের রিয়েল ওয়ার্ল্ডের জ্ঞানের বিকাশকে আলাদা না করা, রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে পরিচিত না ঘটানো, শুধু পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। কোনটা হবে? ভাইগস্কির মতে অর্থপূর্ণ শিখনের জন্য কি করা উচিত? বলো, তোমরা বলো, কমেন্ট বক্সে কমেন্ট করো তাড়াতাড়ি, কে পারবে। শাস্তি দেওয়া উচিত প্রথমে? না, শাস্তি দেওয়া উচিত নয়। রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে পরিচিত না ঘটানো, পরিচিত তো ঘটাতেই হবে, না ঘটানোর হবে না। শুধু পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত, তাও নয়। সঠিক উত্তরটি হলো বি। সঠিক উত্তরটি হলো বি, রিয়েল ওয়ার্ল্ডের জ্ঞানের বিকাশকে আলাদা না করা, অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে পরিচিতি ঘটানো শিখনের, অর্থপূর্ণ শিখনের একটা স্টেপ। শিক্ষার্থীদের রিয়েল ওয়ার্ল্ডের জ্ঞানের বিকাশকে আলাদা না করা। সঠিক উত্তরটি হলো বি, অর্থপূর্ণ শিখনের জন্য শিক্ষার্থীদের রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে জ্ঞানের বিকাশকে আলাদা না করা। ঠিক আছে, এটা হলো অর্থপূর্ণ, ভাইগস্কির মতে অর্থপূর্ণ শিখনের জন্য এটি করা উচিত। তারপর কি আছে? ভাইগস্কির তত্ত্বানুযায়ী সামাজিকীকরণ ও সামাজিক আচরণ ব্যক্তির কোন বিকাশে সহায়ক? ভাইগস্কির মতানুযায়ী সামাজিকীকরণ ও সামাজিক আচরণ ব্যক্তির কোন বিকাশে সহায়ক? সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া, সামাজিক জ্ঞান বা অন্তর্দৃষ্টি, সামাজিক সচেতনতা, সবকটি? কোনটা কোনটা হবে? সামাজিকীকরণ এবং সামাজিক আচরণ ব্যক্তির কোন বিকাশে সহায়ক? সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া, সামাজিকীকরণ হলে ক্রিয়া প্রতিক্রিয়া, এটাও ঠিক। সামাজিক জ্ঞান বা অন্তর্দৃষ্টি, সামাজিকীকরণ হলে সামাজিক জ্ঞান হবেই বা অন্তর্দৃষ্টি, এটাও ঠিক। সামাজিক সচেতনতা, সামাজিক আচরণ করলে সে সামাজিক সচেতনতাও শিখবে। ডি হচ্ছে সবকটি। সঠিক উত্তরটি হলো ডি, সবকটি। এই সবকটি তোমাদের সামাজিকীকরণ ও সামাজিক আচরণের বিকাশে সহায়ক। অর্থাৎ ভাইগস্কির মতে সামাজিকীকরণ ও সামাজিক আচরণ ব্যক্তিকে এই সবকটি বিকাশে সাহায্য করে। সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া, সামাজিক জ্ঞান বা অন্তর্দৃষ্টি, সামাজিক সচেতনতা, এই সবগুলোতেই কি করে? বিকাশে সহায়তা করে সামাজিকীকরণ ও সামাজিক আচরণ। ঠিক আছে, অর্থাৎ ভাইগস্কির মতে সামাজিকীকরণ ও সামাজিক আচরণ ব্যক্তির সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া, জ্ঞান, অন্তর্দৃষ্টি, সচেতনতা সবগুলোকেই বিকাশে সহায়তা করে। নেক্সট কোশ্চেন কি বলছে?
ভাইগস্কির সামাজিক বিকাশ তত্ত্বানুযায়ী মোর নলেজেবল আদার হলো তারাই যাদের বুদ্ধি বা সামর্থ্য সকলের থেকে বেশি, বোঝার ক্ষমতা ও সামর্থ্য শিক্ষার্থীদের সমান, বোঝার ক্ষমতা ও সামর্থ্য অন্য শিক্ষার্থীদের তুলনায় বেশি, কেবলমাত্র বয়সে যারা প্রবীণ ব্যক্তি। কোনটা হবে? ভাইগস্কির সামাজিক বিকাশের তত্ত্বানুযায়ী মোর নলেজেবল আদার্স হলো তারাই যাদের বুদ্ধি বা সামর্থ্য সকলের থেকে বেশি। সকলের থেকে বেশি হলে তো এখানে মোর বলতো না, মোস্ট বলতো তখন, কিন্তু এখানে মোস্ট তো নেই, এখানে আছে মোর। মোর কখন হয়? মোর মানে বোঝাচ্ছে তুলনামূলক কোনো একটা কথাবার্তা, ঠিক আছে? মোর মানে কি? তুলনা করা। আমরা বলি না হি ইজ টলার দ্যান ইউ, অর্থাৎ তার থেকে সে লম্বা, তার তুলনায় সে লম্বা, সেক্ষেত্রে আমরা মোর ব্যবহার করি। সেই জন্য এখানে তুলনা জাতীয় কিছু একটা হবে। দেখা যাক কি, বুদ্ধি ও সামর্থ্য সকলের থেকে বেশি, না এটা ঠিক নয়। বোঝার ক্ষমতা ও সামর্থ্য শিক্ষার্থীদের সমান, সমান হলে তো মোর হতো না, তাহলে এটা নয়। কেবলমাত্র বয়সে যারা প্রবীণ ব্যক্তি, না বয়সে প্রবীণ এই সেন্সে নয়, তাহলে বোঝার ক্ষমতা ও সামর্থ্য অন্যান্য শিক্ষার্থীর তুলনায় বেশি যাদের, তাদের বলা হয় মোর নলেজেবল আদার্স, ঠিক আছে? মোর নলেজেবল আদার্স। সঠিক উত্তরটি হলো সি, অর্থাৎ অন্যান্য শিক্ষার্থীর তুলনায় যাদের বোঝার ক্ষমতা ও সামর্থ্য বেশি, তারাই হলো মোর নলেজেবল আদার্স, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ভাইগস্কির মতে বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটা? বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? সামাজিকতা, সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া, সামাজিক বিকাশ, কোনোটাই নয়। কোনটা হবে? বলো, কে বলতে পারে? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে তোমাদের রেসপন্স আমাকে আরও মোটিভেট করবে পরবর্তী ভিডিওগুলো করার জন্য। তোমরা অ্যান্সার করো, ভুল ঠিক হোক অ্যান্সার করো, ঠিক আছে? ভাইগস্কির মতে বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামাজিকতা, সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া, সামাজিক বিকাশ, কোনোটাই নয়। কোনটা হবে? বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া। বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া, ঠিক আছে? অর্থাৎ সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া মানে কি? ধরো তুমি আমাকে চিমটি কাটলে, তার প্রতিক্রিয়া স্বরূপ তোমাকেও আমাকে চিমটি কাটতে হবে। এই যে ক্রিয়া প্রতিক্রিয়া শিশুর মনে, এই ক্রিয়া প্রতিক্রিয়াটা কি করে? বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে সহায়তা করে। অর্থাৎ তুমি যেটা করবে তার কি বলে, তার ফলোর ফিডব্যাক হিসেবে আমিও তোমাকে চিমটি কাটলাম, তুমি আমাকে চিমটি কাটলে আমিও তোমাকে চিমটি কাটলাম। এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, এটা হলো বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা, ঠিক আছে? সামাজিকতাটা কি শেখায়? সামাজিকতা শেখায় সহায়তা, কাউকে সাহায্য করা, সবার সঙ্গে মানিয়ে নিয়ে চলা। সামাজিক বিকাশ, সামাজিক বিকাশ কোনটা? সামাজিক বিকাশ সমাজ থেকে, ধরো তোমার সঙ্গে আমি মিশছি, তাহলে তোমার কালচারটা আমি একটু রপ্ত করতে পারবো, তুমি আমার একটু কালচারটা রপ্ত করতে পারবো। অর্থাৎ আমি যে বাড়ি থেকে এসেছি সেই বাড়ির ভাষা, ধরন, চলাফেরা এক ধরনের হয়, খাওয়া দাওয়া তোমার এক ধরনের হয়। এই যে জ্ঞানটা তার মধ্যে যাচ্ছে, এটা হলো সামাজিক বিকাশ। আর ডি বলছে কোনোটাই না, তাহলে কোনটা হবে? বি, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া। বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে এই ক্রিয়া প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক উত্তরটি হলো বি। নেক্সট কোশ্চেন কি বলছে? ভাইগস্কির তত্ত্বটি শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করলে যা হবে, কি হবে? কোনটা হবে? শিক্ষকের নির্দেশে শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করবে, শিক্ষার্থীর প্রাধান্য শিক্ষকের তুলনায় বেশি হবে, শিক্ষক ও শিক্ষার্থীর অভিজ্ঞতার মিথস্ক্রিয়া হবে, ওপরের কোনোটাই নয়। কোনটা হবে? ভাইগস্কির তত্ত্বটি শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করলে কি হবে বলো? শিক্ষকের নির্দেশে শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করবে, শিক্ষক ও শিক্ষার্থীর অভিজ্ঞতার মিথস্ক্রিয়া হবে, আদান প্রদান হবে, শিক্ষার্থীর প্রাধান্য শিক্ষকের তুলনায় বেশি হবে, এটা তো হবেই নয়, উপরের কোনোটাই নয়, এটাও নয়।
শিক্ষকের নির্দেশে শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করবে না, এটা নয়। ভাইগস্কি বলেছিলেন শিক্ষক ও শিক্ষার্থীর অভিজ্ঞতার মিথস্ক্রিয়া হবে, অর্থাৎ একে অপরকে বুঝতে শিখবে। ঠিক আছে, মিথস্ক্রিয়া হবে। শিক্ষক ও শিক্ষার্থীর যে অভিজ্ঞতা, সেটা অভিজ্ঞতার আদান প্রদান হবে। এতে কি হবে? শিক্ষক মহাশয় সুন্দরভাবে শিক্ষার্থীকে জ্ঞান দিতে পারবেন এবং শিক্ষার্থীর মনের ভাব শিক্ষক মহাশয় সুন্দরভাবে বুঝতে পারবেন, অর্থাৎ দুজনের যে অভিজ্ঞতা তার মিথস্ক্রিয়া হবে যদি ভাইগস্কির তত্ত্বটি শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হয়। ঠিক আছে, পরের কোশ্চেন, ভাইগস্কির তত্ত্বটি মূলত কিসের উপর নির্ভরশীল? প্রজ্ঞামূলক নির্মিত্তিবাদ, সামাজিক নির্মিত্তিবাদ, এ ও বি উভয়ই? কোনোটাই নয়। কোনটা হবে? কোনটা হবে? ভাইগস্কি কি বলেছিলেন? প্রজ্ঞামূলক, এ বি উভয়ই, না সামাজিক নির্মিত্তিবাদ, না কোনোটাই নয়? সামাজিক নির্মিত্তিবাদ, অর্থাৎ সমাজ থেকে শিশুর বিকাশ হবে, এই তত্ত্বের জনক হচ্ছে ভাইগস্কি। সঠিক উত্তরটি হলো বি। উনি যা কিছু বলেছিলেন সব সমাজের উপর ভিত্তি করে, তাই ভাইগস্কির মূল তত্ত্বটি মূলত সামাজিক নির্মিত্তিবাদের উপরেই নির্ভরশীল। পরের কোশ্চেন, পিঁয়াজের মতে 7-8 বছর বয়সে শুরু হওয়া প্রান্তীয় শৈশবকালকে বলা হয়। 7-8 বছরের বয়সে শুরু হওয়া প্রান্তীয় শৈশবকাল, অর্থাৎ শৈশবকালের শেষে এবং কৈশোরকালের শুরুতে যে সময়টা, সেই 7-8 বছর বয়স শৈশবকালকে, সেই সময় কি বলা হয়? কোন স্তর সেটা? প্রাক সক্রিয়তার স্তর, সংবেদনমূলক স্তর, মূর্ত সক্রিয়তার স্তর, যৌক্তিক সক্রিয়তার স্তর? কোন কোন স্তর বলো? কোনটা হবে? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা হবে। প্রাক সক্রিয়তার স্তর হবে একেবারে প্রথম দিকে? না, এটা নয়। যৌক্তিক হবে? যৌক্তিক তো এই বয়সে আসে না, আরেকটু বড় হবে, কৈশোরের পরে যৌক্তিক, তাহলে এটা আসছে না। সংবেদনমূলক, সংবেদন তো পরে, একবারে ম্যাচিওর হওয়ার পরে, তাহলে এটাও নয়। সঠিক উত্তরটি হলো বি, মূর্ত সক্রিয়তার স্তর, অর্থাৎ সবেমাত্র সে সক্রিয়তার স্তরে কি করছে? পদার্পণ করছে, ঢুকছে, এন্ট্রি করছে। সবেমাত্র সক্রিয়তার স্তরে সে এন্ট্রি করছে, সে 7-8 বছর বয়সে শুরু হওয়াটাকে বলা হয় মূর্ত সক্রিয়তার স্তর, অর্থাৎ প্রাক সক্রিয়তার ঠিক পরের স্টেপ হচ্ছে মূর্ত সক্রিয়তা। এটা হচ্ছে 7-8 বছর। যদি বলতো যে 1 থেকে 3 বছরে, তখন হতো এটা প্রাক সক্রিয়তার স্তর। ঠিক আছে, এইভাবে স্টেপ বাই স্টেপ। সেকেন্ড স্তর কি? মূর্ত সক্রিয়তা, তারপরে সংবেদনমূলক, তারপরে যৌক্তিক স্তর। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 7-8 বছর বয়সে শুরু হওয়া প্রান্তীয় শৈশবকালকে কি বলা হয়? মূর্ত সক্রিয়তার স্তর। সঠিক উত্তরটি হলো বি। নেক্সট কোশ্চেন, জেনেটিক জেনেটিক এপিস্টেমোলজি নামক মতবাদটির প্রবক্তা হলেন কে? বান্দুরা, কোলবার, কান্ট, পিঁয়াজে? কে হবে? জেনেটিক এপিস্টেমোলজি কি হবে? জেনেটিক মানে তোমরা বুঝতে পারছো যে বংশগত ব্যাপার, জন্মসূত্রে যেটা প্রবাহিত হয়, বা জন্মের বংশগত সূত্রে যেটা কি হয়, পরবর্তী প্রজন্মে প্রবাহিত হয়, সেটা হলো এপিস্টেমোলজি, জেনেটিক। এটা কে বলেছিলেন? পিঁয়াজে। ঠিক আছে, এপিস্টেমোলজি নামক মতবাদটির প্রবক্তা হলো পিঁয়াজে। পরের কোশ্চেন, পিঁয়াজে শিশুর জীবন বিকাশের ধারাকে ব্যাখ্যা করার জন্য যে সকল ধারণাকে সার্থকভাবে কাজে লাগিয়েছেন সেগুলি হলো মনোবিদ্যা, ভূবিদ্যা ও নৃতত্ত্বের ঐতিহাসিক ধারণা, জীববিদ্যা, তর্কবিদ্যা, বৈজ্ঞানিক চিন্তার ঐতিহাসিক ধারণা, গণিত, তর্কশাস্ত্র, দার্শনিক চিন্তা। এগুলির কোনোটাই নয়। কোনটা হবে? বলো কোনটা হবে?
পিঁয়াজে শিশুর জীবন বিকাশের ধারাকে ব্যাখ্যা করার জন্য যে সকল ধারণাকে সার্থকভাবে কাজে লাগিয়েছেন। শিশুর যে জীবন বিকাশের ধারা, সেই ধারাকে ব্যাখ্যা করার জন্য যে সকল ধারণাকে সার্থকভাবে কাজে লাগিয়েছেন সেগুলো কি? মনোবিদ্যা, ভূবিদ্যা ও নৃতত্ত্বের ঐতিহাসিক ধারণা, না জীববিদ্যা, তর্কবিদ্যা, বৈজ্ঞানিক চিন্তার ঐতিহাসিক ধারণা, না গণিত, তর্কবিদ্যা, দার্শনিক চিন্তা, এগুলির কোনোটিই নয়। কোনটা হবে? দেখো, ভূবিদ্যা, নৃতত্ত্ব এগুলো তো কোনো প্রসঙ্গই নেই পেঁয়াজের, ঠিক আছে? তাই এটা তো হবেই না, দেখে বুঝতে পারছো। গণিত, তর্কবিদ্যা, দার্শনিক চিন্তা এসব বলেনি, এগুলির কোনোটি না, এটা হবে না। সঠিক উত্তরটি হলো বি, তর্কবিদ্যা, বৈজ্ঞানিক চিন্তার ঐতিহাসিক ধারণা, আর হচ্ছে জীববিদ্যা, ঠিক আছে? সঠিক উত্তরটি হলো বি। পরের পেজে যাওয়া যাক। কি বলছে? পেঁয়াজের মতে শিশুর জৈবিক সক্রিয়তার দুইটি পরস্পর বিপরীতধর্মী উপাদান হলো কোনটা? আত্তীকরণ ও উপযোজন, বংশগতি ও পরিবেশ, দেহ ও মন, খাদ্য ও বাসস্থান। কোনটা? পেঁয়াজের মতে শিশুর যে জৈবিক সক্রিয়তা, দুটি পরস্পর বিপরীতধর্মী উপাদান জৈবিক সক্রিয়তার, কোনটা? আত্তীকরণ ও উপযোজন, বংশগতি ও পরিবেশ, খাদ্য ও বাসস্থান, দেহ ও মন। তুমি ওয়ার্ডটা বুঝতে পারছো যে জৈবিক সক্রিয়তা বলেছে, তাহলে বংশগতির প্রশ্ন আসবে না এখানে, সামাজিকতার কোনো ব্যাপার নেই। খাদ্য বাসস্থানটা তো কোনো ব্যাপার নেই, খাদ্য বাসস্থানের প্রশ্ন নেই। আত্তীকরণ, উপযোজন, দেহ ও মন, জৈবিক সক্রিয়তার দুটি পরস্পর বিপরীতধর্মী উপাদান হলো আত্তীকরণ ও উপযোজন। আত্তীকরণ ও উপযোজন যদি দুটি পরস্পর বিপরীতধর্মী উপাদান, ঠিক আছে? বংশগতি, পরিবেশ নয়, এটা দুটো আলাদা জিনিস। বংশগতি আলাদা, পরিবেশ আলাদা, বাসস্থান আলাদা, খাদ্য আলাদা, দেহ আলাদা, মন আলাদা, কিন্তু দুটি পরস্পর বিপরীতধর্মী বলেছে, আত্তীকরণ ও উপযোজন, ঠিক আছে? তাহলে সঠিক উত্তরটি হলো এ। পেঁয়াজে মানব বিকাশের যে দুটি দিকের কথা বলেছেন তা হলো কোনটা? এ, দৈহিক ও অনুভূতিমূলক বিকাশ, দৈহিক ও জ্ঞানমূলক বিকাশ, সাধারণ এবং বিশেষ বিকাশ, জ্ঞানমূলক এবং অনুভূতিমূলক বিকাশ। কোনটা? পেঁয়াজে মানব বিকাশের যে দুটি দিক, সেটা কোনটা হবে? দৈহিক ও অনুভূতিমূলক, না দৈহিক ও জ্ঞানমূলক, না জ্ঞানমূলক ও অনুভূতিমূলক? ডি হচ্ছে সাধারণ এবং বিশেষ বিকাশ। দৈহিক, অনুভূতিমূলক এটা হবে না, দৈহিকের ব্যাপারটা উনি বলেননি। পেঁয়াজে দৈহিক ওটা বলেনি, এখানে দৈহিক আছে, দৈহিকটা হবে না। সাধারণ ও বিশেষ বিকাশ, না এটাও নয়। সঠিক উত্তরটি হবে জ্ঞানমূলক এবং অনুভূতিমূলক। দুটি দিকের মানব বিকাশের যে দুটি দিকের কথা বললেন সেটা হচ্ছে জ্ঞানমূলক আর হচ্ছে অনুভূতিমূলক, এই দুটি বিকাশের কথা তিনি বলেছেন। সঠিক উত্তরটি হলো সি। পরের কোশ্চেন দেখো, পেঁয়াজের তত্ত্বে মানুষের বৌদ্ধিক বা জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে যেটির অস্তিত্ব নেই সেটি হলো, বৌদ্ধিক বা জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে যেটির অস্তিত্ব নেই সেটি কোনটি? নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর, না বিভেদমূলক স্তর, না বাস্তব সক্রিয়তার স্তর, আর ডি হচ্ছে প্রাক ধারণামূলক স্তর। কোনটা? কোনটা হবে? দেখো, নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর, এখানে তো লজিক্যাল অর্থাৎ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে চিন্তাধারা শুরু হয় শিশুদের, তাই এটা জ্ঞানমূল্য বিকাশের সহায়ক। এখানে কি বলেছে? অস্তিত্ব নেই কোনটা? এটার অস্তিত্ব আছে। প্রাক ধারণামূলক স্তর আছে, এখানে বাচ্চারা আত্মকেন্দ্রিক হয়। প্রাক ধারণামূলক যে স্তর, সেখানে বাচ্চারা শুধু নিজের মাথায় যেটা আছে সেটাই করে, সেটা প্রাক ধারণামূলক, এই স্তরের অস্তিত্ব আছে। বাস্তব সক্রিয়তা, যেটা সমাজে মেশার পরে একটা শিশু বাস্তব বুঝতে পারে, অর্থাৎ যেটা বলছিলাম যে প্রথমে প্রাক সক্রিয়তার স্তরে শিশু একটা খেলনা দেখলে
খেলনা নিয়ে খেলার পর তারপর না দেখলে সে ভাবে যে খেলনাটি বোধহয় ভ্যানিশ হয়ে গেল। এটা হলো প্রাক সক্রিয়তা, প্রাক ধারণামূলক স্তর। তারপরে যখন সে আরেকটু বড় হয় তখন সে বুঝতে পারে যে এটা ভ্যানিশ হয়নি, এটার অস্তিত্ব আছে, কিন্তু খেলনাটা কোথাও রাখা আছে যেখানে সে খুঁজে পাচ্ছে না। সেটা হলো বাস্তব সক্রিয়তা স্তর। এগুলোর অস্তিত্ব আছে। অস্তিত্ব নেই হচ্ছে বিভেদমূলক স্তর। এই বিভেদমূলক স্তরে এই স্তরটা কি করে, জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে কোনো অস্তিত্ব নেই। তাহলে সঠিক উত্তরটি হলো বি, কারণ যেটার অস্তিত্ব নেই সেটাই হচ্ছে উত্তর। সঠিক উত্তরটি হলো বি। ঠিক আছে। তারপরে দেখো, পিঁয়াজের মতে সেন্সরি মোটর স্তরে বয়স কত হবে? পেঁয়াজের মতে সেন্সরি মোটর স্তরে বয়স কত হবে? 2 থেকে 5 বছর, 5 থেকে 7 বছর, 0 থেকে 2 বছর, না 7 থেকে 11 বছর, কোনটা হবে? সেন্সরি মোটর স্তর একেবারে যেটা প্রথম স্তর সেটা হলো সেন্সরি মোটর। ঠিক আছে, তাহলে প্রথম স্তর কোনটা? 0 থেকে 2 বছর। সঠিক উত্তরটি হলো সি। তারপরে প্রশ্ন দেখো, যে ধারণাগুলি শিশুর সক্রিয় চিন্তনে বা যুক্তি চিন্তনে সহায়তা করে, পেঁয়াজে সেগুলির নাম দিয়েছেন কি? গিফট, অপারেশন, অকুপেশন না অব্লিগেশন? কোনটা? যে ধারণাগুলি শিশুর যুক্তি চিন্তনে সহায়তা করে সেগুলোর কি নাম দিয়েছেন পেঁয়াজে? অপারেশন, গিফট? গিফট তো হবেই না, গিফট থেকে কীভাবে হবে? অব্লিগেশনও হবে না। অকুপেশন, কাজকর্ম না। সঠিক উত্তরটি হচ্ছে অপারেশন। অপারেশন কি করে? বৈজ্ঞানিক বা যুক্তি চিন্তনে সহায়তা করে। ঠিক আছে, সঠিক উত্তরটি হলো এ। কারণ অপারেশন মানে কি? ধরো বাচ্চা খেলতে খেলতে খেলনাটি কি করলো, বাচ্চাটা খেলনাটি খুলবে, চাকাটা খুলবে, বডিটা খুলবে, সে দেখবে যে কোথায় কি আছে, চাকাটা কিভাবে ঘুরছে, বডিটা কিভাবে আছে, এদিক দিয়ে কি দেখা যাচ্ছে, এই গেট দিয়ে কি দেখা যাচ্ছে, থাকে না খেলনাতে, সেগুলো বাচ্চারা দেখতে থাকবে। অর্থাৎ তার মধ্যে একটা সেই অপারেশনে কি হয়, অপারেশনে মানুষের শরীরে অপারেশনে কি হয়, ছুরি কাঁচি দিয়ে দেহের বিভিন্ন পার্টসগুলোকে দেখে, ঠিক করে, সেলাই করে বডির ভেতরে, তাই তো? ঠিক একই ধরনের কাজটা করবে শিশুরা। গাড়ির চাকা দেখবে, গাড়ির বডি দেখবে, এই সবগুলোকে দেখবে যে কোথায় কি কিভাবে হচ্ছে, অর্থাৎ অপারেশনের রোল প্লে করবে। এটা বাচ্চার যুক্তি চিন্তনের সক্রিয় ধারণা ভূমিকা নেয়। চলো পরের পেজে যাওয়া যাক। কি বলছে? যে নির্দিষ্ট রীতিতে শিশুর চিন্তার মধ্যে কতগুলি ধারণা সংবদ্ধ হয় সেগুলোকে পেঁয়াজে কি বলেছেন? যে নির্দিষ্ট রীতিতে শিশুর চিন্তার মধ্যে কতগুলি ধারণা সংঘবদ্ধ হয় সেগুলোকে পেঁয়াজে কি বলেছেন? আবদ্ধতা, দলবদ্ধতা, চিন্তাবদ্ধতা, ছন্দবদ্ধতা, কোনটা? যে নির্দিষ্ট রীতিতে শিশুর যে চিন্তার মধ্যে কতগুলি ধারণা সংঘবদ্ধ হয় সেগুলোকে পেঁয়াজে বলেছেন কি? ছন্দবদ্ধতা, আবদ্ধতা না দলবদ্ধতা? রীতি, এই রীতি কোন নির্দিষ্ট রীতিতে শিশুর চিন্তার মধ্যে কতগুলি ধারণা সংঘবদ্ধ হয় সেটা হচ্ছে দলবদ্ধতা। দলবদ্ধতা। আবদ্ধতা মানে একা থাকলে আবদ্ধতা হবে, তাই আবদ্ধ নয়। ছন্দবদ্ধতা অর্থাৎ কাউরের কথার ছন্দে ছন্দে যদি চলে সেই চিন্তাগুলো ছন্দবদ্ধতার মধ্যে পড়ে, এগুলো নয়। চিন্তাবদ্ধতা মানে নিজে নিজে ভেবে নিল, করে নিল, নিজের চিন্তাতে আবদ্ধ থাকলো, এমন কিছু নয়। তাহলে শিশুর চিন্তার কতগুলি ধারণা সংঘবদ্ধ হয় সেগুলিকে পেঁয়াজে কি বলেছেন? দলবদ্ধতা বলেছেন। দলবদ্ধতা অর্থাৎ বিভিন্ন জনের সঙ্গে মিশে সেগুলি বিভিন্ন যে ধারণা তার মধ্যে থাকে সেগুলো হচ্ছে দলবদ্ধতা। অর্থাৎ আমি যদি এখন বা তুমি যদি 2-4 জন ফ্রেন্ডের সঙ্গে মেশো, তাহলে তাদের ধারণা, তাদের মানসিকতা, তাদের বক্তব্য, তাদের কালচার তোমার মাথার মধ্যে কি থাকবে? জমে থাকবে, বা তুমি সেগুলোকে একসাথে
ধারণা রাখতে পারবে, সেটা হলো দলবদ্ধতা। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটি হলো সি। পরের কোশ্চেনে চলো। পিঁয়াজে তার জীবন বিকাশের তত্ত্ব প্রতিষ্ঠা করেন কিসের মাধ্যমে? সাক্ষাৎকার, পরীক্ষা, পর্যবেক্ষণ, প্রশ্ন। পিঁয়াজে তার জীবন বিকাশের যে তত্ত্ব প্রতিষ্ঠা করেন সেটা কিসের মাধ্যমে করেন? সাক্ষাৎকার, পরীক্ষা, পর্যবেক্ষণ আর না প্রশ্ন, কোনটা? জীবন বিকাশের তত্ত্ব প্রতিষ্ঠা করেন কিসের মাধ্যমে? সাক্ষাৎকার তো কোনোদিন হবে না, বলেননি তিনি। পরীক্ষা, প্রশ্ন, পর্যবেক্ষণ। সঠিক উত্তরটি হলো পর্যবেক্ষণ। পিঁয়াজে তার জীবন বিকাশের যে তত্ত্ব কিসের মাধ্যমে প্রতিষ্ঠা করেন? পর্যবেক্ষণের মাধ্যমে। জ্যা পিঁয়াজের মতে শিশুর সক্রিয় চিন্তনের স্তরের ব্যাপ্তি, অর্থাৎ কোন সময় শিশুর সক্রিয় চিন্তন হয়, অর্থাৎ যখন সক্রিয় চিন্তন হয় তখন তার বয়স কত থাকে? সক্রিয় চিন্তন স্বাভাবিক সেন্সে বলতে গেলে তোমার কি হবে? মোটামুটি কৈশোরকালে হবে, কৈশোর বা অ্যাডাল্ট, কৈশোর বা অ্যাডাল্ট এই দুটোর মধ্যে, অর্থাৎ 2, 4, 3, 12 বা তার বেশি। ঠিক আছে, 12 বা তার বেশি, কৈশোরকাল বা যৌবনকাল। ঠিক আছে, সক্রিয় চিন্তনের যে স্তর শৈশবকাল থেকে, কৈশোরকাল থেকে শুরু করে যৌবন অবধি হচ্ছে পিঁয়াজের মতে শিশুর সক্রিয় চিন্তনের স্তর। 12 বা তার বেশি। 47 হবে না, কারণ 47 তো বার্ধক্যের মধ্যে পড়ে গেল, তাই 47টা এখানে হবে না। ঠিক আছে, আর 2 থেকে 4 তো একেবারে প্রাক সক্রিয়তার স্তর। ঠিক আছে, তারপরে মূর্ত সক্রিয়তার স্তর হচ্ছে 3 থেকে 4, তাহলে সক্রিয় চিন্তন স্তর হচ্ছে 12 বা তার বেশি। তাহলে সঠিক উত্তরটি হলো সি। নেক্সট কোশ্চেন। পিঁয়াজের তত্ত্বটি প্রত্যক্ষভাবে আধুনিক কিসের ওপরে প্রভাব বিস্তার করেছে? আধুনিক শিক্ষকের, বিদ্যালয়ের, সমগ্র শিক্ষণ পদ্ধতির, না শিক্ষার্থীদের ওপরে প্রভাব বিস্তার করেছে? পিঁয়াজের তত্ত্বটি কার উপর প্রভাব বিস্তার করেছে বলো? খুব সোজা কোশ্চেন। শিক্ষকদের ওপরেও কিছুটা করেছে, শিক্ষার্থীদের ওপরেও করেছে, বিদ্যালয়ের ওপরেও কিছুটা আছে। তাহলে সমগ্র শিক্ষণ পদ্ধতির ওপর, সমগ্র শিক্ষণ পদ্ধতির ওপর পিঁয়াজের যে তত্ত্বটি প্রত্যক্ষভাবে আধুনিক সমগ্র শিক্ষণ পদ্ধতির উপরে প্রভাব বিস্তার করেছে। সঠিক উত্তরটি হলো বি। নেক্সট কি বলেছে? পিঁয়াজের মতে আঁকড়ে ধরা, চোষণ ক্ষমতা, সামগ্রিক দৈহিক ক্রিয়া করতে শিশু কোন স্তরে সক্ষম হয়? প্রাক সক্রিয়তার স্তর, সংবেদন সঞ্চালনমূলক স্তর, সংজ্ঞামূলক স্তর, আর হচ্ছে নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর। কোনটা হয়? পিঁয়াজের মতে আঁকড়ে ধরা, চোষণ ক্ষমতা ইত্যাদি সামগ্রিক দৈহিক ক্রিয়া করতে শিশু কোন স্তরে সক্ষম হয়? কোন স্তরে? প্রাক ধারণামূলক স্তরে, সংবেদন সঞ্চালনমূলক, সংজ্ঞামূলক, নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর। কোনটা হবে? প্রাক সক্রিয়তার স্তরে তো একেবারে বাচ্চা থাকে, তখন তার সেই দৈহিক ক্ষমতা হবে না, তখন মা কী করে শিশুদের স্তনপান করায় নিজে থেকে, তাই এই স্তরটা হবে না। সংজ্ঞামূলক স্তর তো একেবারে তোমার যুক্তিপূর্ণ চিন্তার ঠিক আগের স্টেপে সংজ্ঞামূলক স্তর, অর্থাৎ মূর্ত সক্রিয়তার স্তরে হয় এটা, তাই এটা হবে না এখানে। আর নিয়মতান্ত্রিক সক্রিয়তা তো একেবারে যখন লজিক্যাল চিন্তাভাবনা করে, অর্থাৎ কৈশোর বা যৌবনকালে, এটাও হবে না। তাহলে এটা হবে সংবেদন সঞ্চালনমূলক স্তরে। ঠিক আছে, এই সংবেদন সঞ্চালন কিভাবে হয়? বাচ্চার যখন দুগ্ধ পান করার ইচ্ছা হয় তখন সে হাতের মাধ্যমে কি করে মার স্তনে টাচ করে এবং ইশারা করে যে সে স্তনপান করবে, এটাতে সে সামর্থ্য হয়। তার এই যে সামগ্রিক দৈহিক ক্রিয়া করতে পারে সে, এটা হলো সংবেদন সঞ্চালনমূলক স্তরে। সেই সময় কি করে মা শিশুকে তার কোলে নিয়ে নেয় এবং শিশু হাতের মাধ্যমে স্পর্শ করে পুরোটাই বুঝতে পারে। ঠিক আছে, এটা হলো
চোষণ ক্ষমতা, আঁকড়ে ধরা ইত্যাদি সামগ্রিক দৈহিক ক্রিয়া সে তখন করতে থাকে। এটা সংবেদন সঞ্চালনমূলক স্তরের অংশ। তাহলে সঠিক উত্তরটি হলো বি। পরের কোশ্চেন কি, প্রজ্ঞা বা কগনিশন কি? প্রজ্ঞা বা কগনিশন কি? আগ্রহের ক্ষেত্র, জানার জন্য উৎসাহিত করা, জানার প্রতি মনোযোগ, না জানার বিভিন্ন প্রক্রিয়া? কোনটা? আগ্রহের ক্ষেত্র, জানার প্রতি মনোযোগ, জানার বিভিন্ন প্রক্রিয়া, না জানার জন্য উৎসাহিত করা? জানার জন্য উৎসাহিত করা যেটা, সেটা হলো মোটিভেশন। তাই এটা না, এটা হচ্ছে মোটিভেশন, এটা নয়। জানার প্রতি মনোযোগ, না এটাও নয়। আগ্রহের ক্ষেত্র, আগ্রহের ক্ষেত্র তো নয়। প্রজ্ঞা, প্রজ্ঞা মানে হচ্ছে তোমাদের জানার বিভিন্ন প্রক্রিয়াকে বলা হয় প্রজ্ঞা। প্রজ্ঞা মানে হচ্ছে জানার বিভিন্ন প্রক্রিয়া, ঠিক আছে? জানার বিভিন্ন প্রক্রিয়া, এটা হলো প্রজ্ঞা। সঠিক উত্তরটি হলো ডি। যে প্রসেস, বিভিন্ন প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে প্রজ্ঞা। চলো পরের পেজে যাওয়া যাক। কি বলছে, নিচের কোনটি প্রজ্ঞামূলক কাজের উদাহরণ নয়? নিচের কোনটি প্রজ্ঞামূলক কাজের উদাহরণ নয়? একটি শিশু বই পড়তে ভালোবাসে, একজন শিক্ষার্থী মাধ্যমিকের পরে বিজ্ঞান পড়ার সিদ্ধান্ত নিয়েছে, একজন শিক্ষার্থী একটি জটিল গাণিতিক সমস্যার সমাধান করেছে, একজন শিক্ষার্থী যুক্তিপূর্ণ চিন্তনের মাধ্যমে কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে। কোনটি প্রজ্ঞামূলক কাজের উদাহরণ নয়? বলো, তোমরা একটু ভাবো, এটা ভাবলেই করতে পারবে। সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগি একটু কমন সেন্সে অনেকটা হয়ে যায়, ঠিক আছে? প্রজ্ঞামূলক কাজের উদাহরণ নয়। প্রজ্ঞামূলক কাজ একটু আগে আমরা পড়লাম কি, জানার বিভিন্ন প্রক্রিয়া, সেটাই হলো প্রজ্ঞা। জানার যে বিভিন্ন প্রজ্ঞা, সেটাই হলো প্রজ্ঞা। জানার বিভিন্ন প্রক্রিয়া যেটা, সেটা হলো প্রজ্ঞা। যেমন একজন শিক্ষার্থী মাধ্যমিকের পরে বিজ্ঞান পড়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা একটা প্রক্রিয়া, তাহলে এটা হচ্ছে প্রজ্ঞা। একজন শিক্ষার্থী একটি জটিল সমস্যার সমাধান করেছে, এটা একটা পদ্ধতি, যে সমাধানটা একটা পদ্ধতির মাধ্যমে তো করতে হয়েছে, তাহলে এটাও একটা প্রজ্ঞা। তারপরে কি, একজন শিক্ষার্থী যুক্তিপূর্ণ চিন্তনের মাধ্যমে কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে, এটাও তো একটা পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে সে ভালো পেরেছে, সেটা একটা পদ্ধতির মাধ্যমে সে প্রথম হয়েছে। তাহলে কোনটি প্রজ্ঞা নয়? প্রজ্ঞা নয় হচ্ছে একটি শিশু বই পড়তে ভালোবাসে, এটা তার ইচ্ছা, এটা কোনো প্রক্রিয়া নয়। তার ইচ্ছা হয়েছে বই পড়তে সে ভালোবাসে, এটা তার হবি, তাই এটা কোনো প্রক্রিয়া নয়। তাই এটা প্রজ্ঞামূলক কাজের উদাহরণ নয়, কোনো প্রজ্ঞামূলক কাজের উদাহরণ নয়। তাহলে যেহেতু উদাহরণ নয়, তাহলে এটা হলো সঠিক উত্তর। সঠিক উত্তরটি হলো এ। পরের কোশ্চেন, মানুষের চিন্তনের প্রাথমিক উপাদান কোনটি? মানুষের চিন্তনের প্রাকৃতিক যে উপাদান, সেটা কোনটি? আত্মীকরণ, স্কিমা, পরিবর্তক ক্রিয়া, না ডিলেমা? কোনটা হবে? মানুষের চিন্তনের যে প্রাথমিক উপাদান, সেটা আত্মীকরণ, না স্কিমা, না পরিবর্তক ক্রিয়া, না ডিলেমা? আত্মীকরণ তো পরে, প্রাথমিক বলেছে, ডিলেমা তো হবে না। পরিবর্তক ক্রিয়া তো এই সময় প্রাথমিক অবস্থায় তো হয়নি। আত্মীকরণের কোনো প্রশ্নই নেই, কারণ এখন তো মানুষের চিন্তনের যে প্রাথমিক উপাদান, সেটা হলো স্কিমা। স্কিমা। সঠিক উত্তরটি হলো বি। মানুষের চিন্তনের প্রাথমিক উপাদান হলো স্কিমা। সঠিক উত্তর হলো বি। পিঁয়াজের মতে চিন্তনের প্রবণতা দুটি কি কি? চিন্তনের প্রবণতা দুটি কি কি? অভিযোজন ও আত্মীকরণ, আত্মীকরণ ভারসাম্য, ভারসাম্য ও সংগঠন, সংগঠন এবং অভিযোজন? কোনটা? চিন্তনের যে প্রবণতা, প্রবণতা দুটি কি কি বলো? চিন্তনের প্রবণতা দুটি কি কি? আত্মীকরণ ভারসাম্য হবে না,
ভারসাম্য ও সংগঠন তা নয়, অভিযোজন ও আত্মীকরণ। অভিযোজন আত্মীকরণ তো সামাজিক ক্ষেত্রে ঘটে। তোমার অভিযোজন তুমি অন্য সমাজের, তোমার যে কালচার তার থেকে অন্য কালচারে যেটা মেশার যে প্রক্রিয়া বা মিশতে তুমি শিখতে কতটা পারছো সেটা হচ্ছে অভিযোজন। সেটা মেশার পর আবার সেটা নিজেদের মধ্যে, নিজের মনের মধ্যে নিয়ে নেওয়া, সেটা হচ্ছে আত্মীকরণ। কিন্তু এখানে বলেছে চিন্তনের প্রবণতা। চিন্তনের প্রবণতা হচ্ছে সে দল গঠন করতে ইচ্ছুক হবে। এই অবস্থায় তাহলে তাকে কী করতে হবে? সংগঠন করতে হবে এবং অভিযোজন করতে হবে, অর্থাৎ দলের বিভিন্ন সবার সঙ্গে মিশলে তার কী হবে? চিন্তনের প্রবণতাটা বাড়বে। অর্থাৎ তুমি অন্য তোমার বন্ধুর সঙ্গে মিশলে তার চিন্তাভাবনাটা নিয়ে তুমি ভাবতে শুরু করবে, সেও তোমারটা নিয়ে ভাবতে শুরু করবে। অর্থাৎ এগুলো তাহলে সংগঠনের মধ্যে যেহেতু অনেকে থাকে, তাহলে তার বিভিন্ন বিভিন্ন জনের বিভিন্ন চিন্তন হয় একটা সংগঠনে, এবং সবারই চিন্তনকে একে অপরের চিন্তনকে নিয়ে ভাবতে শুরু করে। ঠিক আছে? তাহলে এই চিন্তনের প্রবণতা দুটি হলো সংগঠন ও অভিযোজন। ভারসাম্য সংগঠন নয়, আত্মীকরণ ও ভারসাম্য সেটা নয়, অভিযোজন ও আত্মীকরণ। অভিযোজন আত্মীকরণও নয়। সঠিক উত্তরটি হলো সংগঠন এবং অভিযোজন। অর্থাৎ একটা সংগঠনে তুমি মিশলে সেখানে কি হয়? সংখ্যায় বেশি মানুষ থাকে, বা ধরো তোমার বেশি বন্ধু আছে, সেই বন্ধুর কালচার আলাদা, তাহলে সেই কালচার নিয়ে তুমি ভাববে, তোমার কালচার নিয়ে সেই বন্ধু ভাবতে থাকবে। ঠিক আছে? এটাই হলো চিন্তন বাড়ানোর একটা উপায়। এর ফলে কি হয়? চিন্তনটা বাড়ে। তাই সংগঠন এবং অভিযোজন কি হয়? চিন্তনের প্রবণতা বাড়ানোর দুটি উপাদান। ঠিক আছে? তাহলে সঠিক উত্তরটি হলো সি। যখন কোনো নতুন তথ্য পুরানো স্কিমাকে প্রসারিত করে তখন তাকে কি বলা হয়? যখন কোনো নতুন তথ্য পুরানো স্কিমাকে প্রসারিত করে তখন তাকে কি বলা হয়? সহযোজন, আত্মীকরণ, সংগঠন না অভিযোজন? কোনটা? সরি, কোনটা হবে? যখন কোনো তথ্য পুরনো স্কিমাকে প্রসারিত করে তখন তাকে কি বলা হয়? সহযোজন, সংগঠন, অভিযোজন না আত্মীকরণ? সহযোজন হবে না। বলেছেন নতুন তথ্য পুরনো স্কিমাকে প্রসারিত করে, অর্থাৎ তুমি আগে যেটা শিখেছো সেটাকেই বাড়িয়ে নিয়ে যাবে, সেটাকে আরও ত্বরান্বিত করবে। তার জন্য তখন তাকে তোমার যে পূর্বের ইচ্ছা, অর্থাৎ প্রথম ইচ্ছা স্কিমা, সেটাকে ত্বরান্বিত করবে, সেই ইচ্ছাটাকে বাড়িয়ে করবে। তখন তাকে কি বলা হয়? সংগঠনে নতুন চিন্তাভাবনার প্রসারিত হয়, কিন্তু বাস্তবিক তোমার স্কিমা, তোমার যে ইচ্ছা সেটাকে বাড়াতে পারে না, কিন্তু চিন্তাভাবনার প্রবণতাটা বাড়ে সংগঠনে, তাই এটা নয়। সহযোজন হবে না। অভিযোজন তুমি নতুন একটা শিখছো, সেক্ষেত্রে অভিযোজন ব্যবহার হয়, কিন্তু নতুন তো কিছু শিখছো না এখানে, তাই অভিযোজন নয়। এখানে বলেছে নতুন তথ্য কী করে? পুরনো স্কিমাকে প্রসারিত করে, সেটা হলো আত্মীকরণ। তোমরা যদি এক্সাম্পল নাও তাহলে কি হবে? ধরো তুমি ফুটবল খেলতে শিখেছো, তাহলে প্রথমে তোমার ফুটবল খেলার ইচ্ছে হলো, তুমি কি করলে? বলটাকে পায়ে নিয়ে মারতে থাকলে, দৌড়াতে থাকলে, এসব করছো। এবার তুমি তোমার বয়স বড় কারোর কাছে শিখলে যে পাটাকে, ডান পাকে একটু বাঁ দিকে ঘোরালে বলটা সাইড নিয়ে নেয়, আবার বাম পাকে একটু বেশি করে ঘোরালে বলটা ডান দিকে সাইড নেয়। এইভাবে অঙ্গভঙ্গিগুলো তুমি যখন শিখলে, তাহলে সেটা কি হলো? তোমার পূর্বে যেটা ফুটবল তুমি খেলা শিখেছিলে প্রথম, সেটাকে সামনের দিকে আরও ত্বরান্বিত করলো। অর্থাৎ তোমার যে ইচ্ছেটা ছিল স্কিমাটা, সেটাকে কি করলো? আরও প্রসারিত করলো। অর্থাৎ তুমি এখন আগের থেকে আরও বেশি ভালো করে খেলতে পারছো। এই যে তোমার স্কিমাকে বাড়ালো, অর্থাৎ তোমার ইচ্ছাটাকে সামনের দিকে ত্বরান্বিত করলো। এটা তুমি কিভাবে শিখলে? এটা তুমি আত্মীকরণ তোমার মধ্যে এনেছো শিখনটাকে, সেটা হচ্ছে আত্মীকরণ। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে আত্মীকরণ। তাহলে সঠিক উত্তরটি হলো বি। তারপরে দেখো নিচের কোন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের নতুন স্কিমা তৈরি হয়? কোন প্রক্রিয়ার মাধ্যমে? সহযোজন, সংযোজন, সংবেদন না সংবহন? কোনটা? কোন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের নতুন স্কিমা তৈরি হয়?
অর্থাৎ নতুন ইচ্ছা। নতুন ইচ্ছা কখন তৈরি হবে? সংযোজন। সংযোজন মানে তো তুমি দেখার পরে তুমি সংযোজনের আগের স্টেপ হচ্ছে সহযোজন, ঠিক আছে? সংযোজন মানে কি, তোমার সঙ্গে আমি একটু বেশি সময় ধরে মেলামেশা করেছি, তাহলে তোমার মধ্যে যে কালচার, কথাবার্তার ধরন, তোমার খাওয়া দাওয়ার ধরন, সেটা আমি নিজের মধ্যে কি কোনো একটা তোমার একটা ভালো লেগেছে, তো হয় তোমার ভাষাটা ভালো লেগেছে, না তোমার, কিংবা তোমার খাবার পদ্ধতি ভালো লেগেছে, কিংবা তোমার বাড়িতে চলাফেরার ধরনটা ভালো লেগেছে, তারপর সেটাকে আমিও সেভাবে চলতে থাকলাম। এটা হচ্ছে সংযোজন, ঠিক আছে? সংবেদন কি? সংবেদন আলাদা জিনিস। ধরো তুমি কোনো কাজে যদি অসমর্থ হয় বা তোমার কোনো হেল্প পাওয়া যায়, হেল্প দরকার হয়, সেক্ষেত্রে তোমাকে যে হেল্প করার ইচ্ছা, সেটা হলো সংবেদন। অর্থাৎ তুমি কোনো কাজে পারছো না, একটু হেল্প পেলে তুমি কাজটা করে ফেলবে, সেটা যদি আমি বুঝতে পারি তোমার সঙ্গে মিশে, এবং তোমাকে যদি আমি হেল্প করি, তাহলে সেটা হলো সংবেদন, ঠিক আছে? আর সহযোজন মানে কি, এই সবগুলো কখন আসবে? সংবহন। এবার কি সংবেদন বললাম তো, সংবেদন হলো তোমার মধ্যে, তোমার সাহায্য করার ইচ্ছা হলো, এবার সাহায্য করার ইচ্ছা হলে তোমাকে কি কাজটা করতে হবে, সেটা হলো সংবহন, ঠিক আছে? তাহলে এর এর সবারই আগে কে? সহযোজন। নতুন স্কিমা বলেছে, নতুন স্কিমা, তাহলে নতুন স্কিমা হচ্ছে সহযোজন। তোমার সঙ্গে যদি আমি মেলামেশা না করি, তাহলে আমার মধ্যে তো নতুন চিন্তাভাবনা আসবে না, তাই না? তাহলে প্রথম যে নতুন স্কিমা তৈরি হয়, নতুন চিন্তাভাবনা তৈরি হয়, সেটা হচ্ছে সহযোজন। তোমার সঙ্গে দীর্ঘদিন চলাফেরা না করলে, আমার সহযোজন না করলে সেটা তৈরি হবে না। আচ্ছা, তৈরি হলো, তৈরি হওয়ার পরে কি হবে? হয়তো তোমার কিছু দরকার হচ্ছে, প্রয়োজনীয়তা, সেজন্য তোমাকে হেল্প করতে হবে। এই হেল্প করার প্রবণতা, সেটা হলো সংবেদন, ঠিক আছে? এবার হেল্প করার প্রবণতা তৈরি হলো, হেল্প করলাম, হেল্প করলে কী করতে হবে? কাজটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য ত্বরান্বিত করতে হবে, তখন হলো কি? সংবহন। সংবহন করলাম, অর্থাৎ প্রবাহিত করলাম সামনের দিকে, সংবহন হলো। এবার সংবহন, এইভাবে সংবেদন সংবহন হতে হতে কোনো একটা তোমার নেচার হোক, বা খাবার অভ্যাস হোক, বা চলাফেরার ধরন হোক, সেটা আমি ভালো লাগলো, সেটা আমি নিজের মধ্যে তখন আমি নিজে প্র্যাকটিস করতে থাকলাম, সেটা হলো সহযোজন, ঠিক আছে? তাহলে প্রথম যেটা হবে, সেটা হলো সংযোজন। আর তাহলে প্রথম যেটা হবে, সেটা হলো সহযোজন, অর্থাৎ একসাথে চলাফেরা করতে হবে। স্কিমা, নতুন স্কিমা তৈরি হয় সহযোজনের মাধ্যমে, তাই সঠিক উত্তরটি হলো এ। পরের কোশ্চেন, একটি 1.5 বছরের শিশুকে হাতে চকলেট দেওয়া হলো, সে সেটিকে মুখ দিয়ে চুষতে শুরু করলো। শিশুর কাজটি কোন ধরনের ক্রিয়ার উদাহরণ? কল্পনাধর্মী, প্রতিবর্ত, অনুকরণধর্মী, না পুনরাবৃত্তিমূলক? কোনটা কোনটা হবে? একটি 1.5 বছরের শিশুর হাতে চকলেট দেওয়া হলো, সে সেটিকে মুখ দিয়ে চুষতে শুরু করলো। শিশু কাজটি কোন ধরনের ক্রিয়ার উদাহরণ? দেখো, পুনরাবৃত্তি তো ওখানে হতেই পারে না, নাম শুনে বুঝতে পারছো। অনুকরণ, কারোর কি অনুকরণ করছে? অনুকরণ করছে না। কল্পনাধর্মী নাকি? কল্পনা করছে কিছু না, তাহলে এটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া। যখন কোনো কোশ্চেন না বুঝতে পারবে, অনেক সময় এলিমিনেশন মেথডেই চলে আসে, ঠিক আছে? তাহলে সঠিক উত্তরটি হলো সি। অনুকরণধর্মী, কারো অনুকরণ করছে তা তো নয়। পুনরাবৃত্তি, যে দ্বিতীয়বার চকলেটটা প্রথমবার না খেয়ে একবার খাওয়ার পর দ্বিতীয়বার খেলো, এমন কিছু নয়। আচ্ছা, কল্পনাধর্মী, সে কল্পনা করছে খাবো খাবো দিয়ে হাতে ধরে আছে, তাও নয়। সে হাতে দেওয়া হলো, সে সেটিকে মুখ দিয়ে চুষতে শুরু করলো, এটা হচ্ছে তার প্রতিবর্ত ক্রিয়া, অর্থাৎ খাবার দেখলেই খেতে হবে, ঠিক আছে? এটা তার মনে আছে, এটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। তাহলে সঠিক উত্তরটি হলো সি। চলো পরের পেজে যাওয়া যাক। কি বলছে? কোনটি সংবেদন সঞ্চালনমূলক স্তরের বৈশিষ্ট্য নয়? কোনটি কি বলেছে? কোনটি সংবেদন সঞ্চালনমূলক স্তরের বৈশিষ্ট্য নয়? কোনটা? বিলম্বিত অনুকরণ, কল্পনাচ্ছলে খেলা, পুনরাবৃত্তিমূলক ক্রিয়া, আত্মাকে এটা হবে আত্মাকে চিন্তনের কেন্দ্রিকতা।
চিন্তনের আত্মকেন্দ্রিকতা। ঠিক আছে, তাহলে কোনটা হবে? এটা হবে, এটা একটু স্পেলিংটা একটু ভুল আছে এখানে, এটা হচ্ছে চিন্তনের আত্মকেন্দ্রিকতা। আত্মকেন্দ্রিকতা, ঠিক আছে, চিন্তনের আত্মকেন্দ্রিকতা। কোনটি? এটা কোটি নয়, এটা কোনটি? কোনটি সংবেদন সঞ্চালনমূলক স্তরের বৈশিষ্ট্য নয়? পুনরাবৃত্তিমূলক ক্রিয়া, চিন্তনের আত্মকেন্দ্রিকতা, বিলম্বিত অনুকরণ, না কল্পনাচ্ছলে খেলা? কোনটি? সংবেদন সঞ্চালনমূলক স্তর বলেছে। সংবেদন তো কখন হবে? কোনো একটা ক্রিয়ার পরে হবে, এটা সবাই জানে। তাই বলে পুনরাবৃত্তি ঠিক আত্মকেন্দ্রিকতা এখানে নয়, কারণ আত্মকেন্দ্রিকতা একেবারে প্রাক স্তরে ঘটে, অর্থাৎ একেবারে প্রথম পর্যায়ে ঘটে, যখন শিশু অন্য কিছু বোঝে না, শুধু নিজেরটাই বোঝে, নিজের চিন্তন অনুযায়ী সে যা খুশি তাই করে, সেটা হলো আত্মকেন্দ্রিকতা। এখানে সেটা নয়। দ্বিতীয়টা হচ্ছে কল্পনার ছলে খেলা, কল্পনা করছে, এই সংবেদন স্তরে এটা আসে না, সংবেদন সঞ্চালনমূলক স্তরের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, কোনটি সংবেদন সঞ্চালন, প্রশ্নটা ভালো করে পড়ো, সংবেদন সঞ্চালনমূলকের স্তরের বৈশিষ্ট্য নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, দেখো বলেছে কোনটি, দাঁড়া আমি প্রথম থেকে বলি। এটা তোমাদের ডিলিট করি। আচ্ছা দেখো, বলছে কোনটি সংবেদন সঞ্চালনমূলকের স্তরের বৈশিষ্ট্য নয়। একটু আগে তোমাদের একটা এক্সাম্পল দিলাম যে একটা শিশুকে প্রথমে কি করে, মা তার শিশুকে দুগ্ধ পান করায়, এইভাবে পান করতে করতে তার একটা অভ্যেস সৃষ্টি হয়। কি অভ্যেস সৃষ্টি হয়? অভ্যেসটা হলো তার পরের বার থেকে সে নিজের হাত দিয়ে সেটা স্তনও খুঁজতে থাকে, যে এখানে আমি দুগ্ধ পান করি, তার একটা অভ্যেস হয়ে যায়, সে হাত দিয়ে তখন সেই স্তনকে টাচ করতে চায়, পান করতে চায়, স্তন পান করতে চায়, তার মধ্যে কি হয়, সে হাত দিয়ে বুঝতে পারে। তাই এটি হচ্ছে তার সংবেদন সঞ্চালনমূলক স্তর। তাহলে কি, তাহলে তারপরে কি হয়, যখন সে সেটা বুঝতে পারে তখন হয় কি, তাকে কোলে নিলেই বা স্তন পান করার সময় হলেই সেটিকে সে বারবার সেই টেকনিকটা অবলম্বন করতে থাকে। এটা হলো সংবেদন সঞ্চালনমূলকের স্তর। ঠিক আছে, তো এখানে বলেছে সঞ্চালনমূলক স্তরের বৈশিষ্ট্য নয় কোনটা? পুনরাবৃত্তি মানে বারবার, তারপরে যখন শিশুটা শিখে যায় যে মাতৃকোলে বসলে আমাকে দুগ্ধ পান করতে হবে, তখন সে হাত দিয়ে সেটাকে বারবার 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 সেটাকে কি করতে থাকে, প্র্যাকটিস করতে থাকে বা চেষ্টা করে যে স্তনটা আমি দুধ খাবো সেটাকে টাচ করার জন্য। ঠিক আছে, এটা তার একটা হ্যাবিচুয়েট সংবেদন সঞ্চালনমূলকের স্তর। তাহলে তোমার পুনরাবৃত্তিটা কিছুটা হলেও হয় কল্পনার ছলে খেলা। হ্যাঁ, সে যখন স্তন খুঁজে, সে কোথায় আছে স্তন সেটা বুঝতে না পারলো, কল্পনার ছলে সে হাত দিয়ে হাতটাকে নাড়ে, এটাও হয়। আত্মকেন্দ্রিকতা কিছুটা হলেও থাকে, যেহেতু প্রাক সক্রিয়তামূলক স্তর কিছুটা থাকে, কিন্তু থাকে না হচ্ছে বিলম্বিত স্তর, বিলম্বিত অনুকরণ। এটা এটা হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তরের বৈশিষ্ট্য নয়, আর এটাই হচ্ছে সঠিক উত্তর, ডি। বলেছে স্তরের বৈশিষ্ট্য নয় কোনটা? বিলম্বিত অনুকরণ। এটা হচ্ছে সঠিক উত্তরটি হলো ডি। তারপর দেখো কি বলছে, শিশুরা যখন অন্যের দৃষ্টিভঙ্গিকে বুঝতে পারে না, শিশুরা যখন অন্যের দৃষ্টিভঙ্গিকে বুঝতে পারে না, তখন তার চিন্তনকে কোন ধরনের চিন্তন বলা হয়? একমুখী চিন্তন, আত্মকেন্দ্রিক চিন্তন, বহুমুখী চিন্তন, না উভমুখী চিন্তন? কোনটা?
শিশুরা যখন অন্যের দৃষ্টিভঙ্গিকে বুঝতে পারে না তখন তার চিন্তনকে কোন ধরনের চিন্তন বলা হয় বলো? একমুখী, আত্মকেন্দ্রিক, বহুমুখী না উভমুখী? খুব সোজা কোশ্চেন, তোমরা একটু ভাবো, নিজেরাই পারবে। কমেন্ট বক্সে কমেন্ট করো। শিশুরা যখন অন্যের দৃষ্টিভঙ্গিকে বুঝতে পারে না, অর্থাৎ অন্যরা যখন কিছু বলে শিশুরা তখন বুঝতে পারে না, তখন কি বলে? বহুমুখী চিন্তন? না, বহুমুখী তো হবেই না, অন্যের কথা তো বুঝতে পারে না। উভমুখীও হবে না, এ দুটোর মধ্যে হতে পারে, দুটোর মধ্যে। কিন্তু এখানে বলেছে দৃষ্টিভঙ্গিকে বুঝতে পারে না, তাহলে বুঝতে পারলে কি হবে? বুঝতে পারলে তো সে, তুমি যদি কোনো শিশুকে ডাকো এই আয় 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 বলে, সে যদি বুঝতে পারে তাহলে তার একমুখী চিন্তন, সে তোমার ডাকে যদি সাড়া দেয় তাহলে কি হবে? তোমার ডাকে সাড়া দিলে বোঝা যাবে যে তোমার কথা শুনছে, সেক্ষেত্রে একমুখী চিন্তন হবে। কিন্তু এখানে তো একমুখী চিন্তন নয়, এখানে বলছে যে দৃষ্টিভঙ্গিকে বুঝতে পারে না, তাহলে এখানে কি হবে? আত্মকেন্দ্রিক চিন্তন, আত্মকেন্দ্রিক চিন্তন হবে। সে অন্যের দৃষ্টিভঙ্গিকে বুঝতে পারে না, আত্মকেন্দ্রিক চিন্তন। সঠিক উত্তরটি হলো সি। কোনটি প্রাক ধারণামূলক স্তরের বৈশিষ্ট্য নয়? কোনটি প্রাক ধারণামূলক স্তরের বৈশিষ্ট্য নয়? কোনটি? প্রাক ধারণামূলক, কোনটি প্রাক ধারণামূলক স্তরের বৈশিষ্ট্য নয় বলো? কোনটি? প্রাক ধারণামূলক মানে এই সময় শিশু একেবারে আত্মকেন্দ্রিক টাইপের হয়, সে নিজের চিন্তাভাবনা ছাড়া, একটু আগের কোশ্চেনে পড়লে, অন্যের চিন্তনকে বুঝতে পারে না। তাই এই সময় কি হয়? শিশু অনেক সময়, আমরা শিশুকে কি করি এই সময়? জোরপূর্বক একটু জোরে আওয়াজ করি, এই আয় আয় বলে, বা অন্য কোনো, কি হয় এই অবস্থায়? শিশুর ধর্ম কি হয়? তুমি বারবার ডাকলে বা কোনো খেলনা দেখিয়ে ডাকলে সে একটু সচেষ্ট হয় সেটিকে ধরতে, তাই তো? তাহলে, বা তুমি বিভিন্ন ইশারায় দেখালে আমি বাইরে যাব বা আমি তোমার সঙ্গে খেলবো, তাতে কি হয়? সে রেসপন্স করে, অর্থাৎ সাংকেতিক চিন্তন এটা কিছুটা বুঝতে পারে। সর্বপ্রাণবাদ, সে ভাবে যে খেলনা নিয়ে গাড়িটা, সেটা তার সঙ্গে কি আছে, তারও একটা প্রাণ আছে, সেও চলাফেরা করে আমাদের মতো, এরকম তার ধারণা থাকে। অর্থাৎ সর্বপ্রাণবাদ চিন্তন এটা থাকে। বিলম্বিত অনুকরণের চেষ্টা, তুমি যদি 10 বার করো, সে 11 বেলার বেলায় কিন্তু সেও সচেষ্ট করবে যে ওইভাবেই কাজটা করতে হয়। অর্থাৎ একটা গাড়ি নিয়ে তুমি মুখে সাউন্ড করে করে যদি একটা গাড়ি চালায়, সেও বারবার দেখার পরে সেও একসময় ওই সাউন্ড করার চেষ্টা করবে গাড়ি চালানোর সময়, অর্থাৎ সে অনুকরণ করার চেষ্টা করবে, কিছুটা দেরিতে হলেও। তাই বিলম্বিত অনুকরণও কিছুটা ঘটে, সাংকেতিকও ঘটে, সর্বপ্রাণ ঘটে, কিন্তু বস্তুর স্থায়িত্ব সম্পর্কে কোনো চিন্তন এটা হয় না, বৈশিষ্ট্য নয়। তাহলে সঠিক উত্তরটা হলো ডি। এখানে বলেছে স্তরের বৈশিষ্ট্য নয় কোনটা? বৈশিষ্ট্য নয় বস্তুর স্থায়িত্ব সম্পর্কে, অর্থাৎ এই প্রাক সক্রিয়তামূলক স্তরে যদি তার সামনে থেকে খেলনাটাকে সরিয়ে না হয়, সে ভাবে যে খেলনাটা ভ্যানিশ হয়ে গেল, খেলনাটার আর নেই, সে তখন কাঁদতে শুরু করে। এটা হচ্ছে কারণ তার মধ্যে এই সময় বস্তুর স্থায়িত্ব সম্পর্কে চিন্তনের কোনো বৈশিষ্ট্যই নয়, অর্থাৎ তার মধ্যে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে কোনো ধারণা আসেনি। তাহলে এটা তার এই স্তরের বৈশিষ্ট্য নয়, ঠিক আছে? পরের কোশ্চেন, শিশুর পুতুল খেলাকে কী ধরনের কাজ বলা হয়? শিশুর যে পুতুল খেলা, সেই পুতুল খেলাকে কী ধরনের কাজ বলা হয়? সোশিও ড্রামাটিক, ইনোসেন্ট প্লে, ইগোসেন্ট্রিক না স্পন্টেনিয়াস প্লে? কোনটা কোনটা হয়? সোশিও ড্রামাটিক, ইগোসেন্ট্রিক, ইনোসেন্ট প্লে, স্পন্টেনিয়াস প্লে, কোনটা? এটা হলো, দেখো পুতুল খেলা একেবারে ইনোসেন্ট প্লে, অজ্ঞতার সঙ্গে খেলে না, এমন কিছু নয়। ইগোসেন্ট্রিক, অর্থাৎ
তার ইগো আছে একটা, যে আমি এটাই খেলবো, এটা ছাড়া খেলবো না অন্য কিছু, এরকম কিছু ব্যাপার আছে না, এটাও নয়। স্পন্টেনিয়াস, স্পন্টেনিয়াস মানে যখন খুশি যেটা ইচ্ছে, আমার খেলার ইচ্ছে হলো আমি খেললাম, এই ধরনের কিছু। কখনো হকি খেললাম, কখনো ক্রিকেট খেললাম, এই যে সেন্সটা, এই সেন্সটাকে পুতুল খেলাকে কী ধরনের কাজ বলে, এটা কোশ্চেন আছে। তাহলে কি স্পন্টেনিয়াস প্লে? না, এটা নয়, এটা হলো সোশিও ড্রামাটিক প্লে। সোশিও ড্রামাটিক প্লে অর্থাৎ বাচ্চাদের পুতুল খেলাতে হবে, এটা একটা, অর্থাৎ এই যে পুতুল খেলাতে হবে আমাদের সামাজিক একটা কালচার আছে। এই কালচারে আমরা হ্যাবিচুয়েট হয়ে গেছি যে শিশুদেরকে পুতুল খেলাতে হয়, এবং তারা পুতুলও খেলে, শিশুরা পুতুলই খেলে, পুতুল দেখলেই তাদের খেলতে ইচ্ছে করে। এটা হচ্ছে সোশিও ড্রামাটিক প্লে। সঠিক উত্তরটি হলো এ। পরে কোশ্চেন, একজন শিক্ষক একটি শিশুকে 100টি পেন ও পেন্সিল একসঙ্গে মিশিয়ে দিলেন এবং শিশুটিকে পৃথক করতে বললেন। এখানে শিক্ষক শিশুটির কোন ধরনের ক্ষমতার পরীক্ষা করেছেন? ক্রমপর্যায় ক্ষমতা, মূর্ত ক্ষমতা, বিমূর্ত ক্ষমতা, শ্রেণীকরণ ক্ষমতা, কোনটা হবে? খুব সোজা, এখানে সঠিক উত্তরটি হবে শ্রেণীকরণ ক্ষমতা। অর্থাৎ আলাদা আলাদা করে বাঁচতে বললেন, পৃথক করতে বললেন, তাহলে শ্রেণীকরণের ক্ষমতা। খুব সোজা কোশ্চেন, সঠিক উত্তরটি হলো বি। নেক্সট কোশ্চেন, সমস্যা সমাধানমূলক চিন্তনের প্রথম ধাপ কোনটি? সমস্যা সমাধানের অনুমান, সম্ভাব্য সমাধানের পরীক্ষা, সমস্যা চিহ্নিতকরণ না সিদ্ধান্তকরণ, কোনটা? সমস্যা সমাধানমূলক চিন্তনের প্রথম ধাপ কি? স্বাভাবিক কোশ্চেন। সমস্যা সমাধান করতে গেলে কি করতে হবে? প্রথমে সমস্যাটাকে কি করতে হবে? চিহ্নিতকরণ করতে হবে। আগে তো চিহ্নিতকরণ, তারপর তো অনুমান, তারপর তো পরীক্ষা, তারপর তো সিদ্ধান্ত গ্রহণ, তাই তো? এটা 1, এটা 2, এটা 3, এটা 4। সমস্যা সমাধানমূলক চিন্তনের প্রথম ধাপ বলেছে কি? তাহলে সমস্যা চিহ্নিতকরণ। খুব সোজা কোশ্চেন, সঠিক উত্তরটি হলো সি। নেক্সট কোশ্চেন, কোহলবার্গের তত্ত্বের নৈতিক বিকাশের দ্বিতীয় স্তরটির নাম কি? কোহলবার্গের যে তত্ত্ব, নৈতিক বিকাশের তত্ত্ব, তার দ্বিতীয় স্তরটির নাম কি বলো? দ্বিতীয় স্তরটির নাম, নৈতিক বিকাশের যে তত্ত্ব, দ্বিতীয় স্তরটির নাম কি? প্রথমটা তো প্রাকচেতন, এটা হচ্ছে 1। প্রথমটা হচ্ছে কি? প্রাকচেতন, এটা 1। তারপর কি? সংস্কার প্রভাবিত স্তর 2। তারপরে কি বলো? সার্বজনীন, এটা তো কি হবে সবশেষে, 4 নম্বর এটা, তাই তো? আর এটা হলো 3 নম্বর। তাহলে নৈতিক বিকাশের 4টি ধাপ আমরা এখানে পেয়ে গেলাম। প্রথমটা হলো প্রাকচেতন, দ্বিতীয়টা সংস্কার, তৃতীয়টা মূর্ত সক্রিয়তার, আর 4টা সর্বজনীন চেতনার স্তর এখানে দেওয়াই আছে। তাহলে নৈতিক বিকাশের দ্বিতীয় স্তরটির নাম হচ্ছে সংস্কার প্রভাবিত স্তর। সঠিক উত্তরটি হলো ডি। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তোমাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও। তোমরা কমেন্ট করলে আমি বেশি মোটিভেটেড হই পরবর্তী ভিডিওগুলোকে নিয়ে আসার জন্য। এবং বেশি বেশি করে ভিডিওগুলো তোমরা শেয়ার করে দেবে, যাতে তোমার বন্ধুরাও উপকৃত হয়। কারণ এই সময়ে ইউটিউব প্ল্যাটফর্মে খুব বেশি প্র্যাকটিস সেট নেই সিডিপির, তাই এই ভিডিওগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে কি হবে, প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তোমরা সেগুলো প্র্যাকটিস করলে তোমাদের পুরো সিডিপি সিলেবাসটার উপরে একটা ভালো ধারণা তৈরি হবে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। এবং ভিডিওটা ভালো লাগলে বলবে, এবং কোনো জায়গায় যদি ত্রুটি থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি আমার ত্রুটিগুলোকে শুধরে নেব। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।